চৈত্র আমার বউ, আমার সুখ। কথাটা বলেই থেমে থাকলো না। হাতের বাঁধন শিথিল করে লাথি বসিয়ে দিল তাহাবের পুরুষাঙ্গে। শালা, চৈত্রকে পাওয়ার অনেক শখ না তোর? আজ সব শখ মিটিয়ে দেব আমি। তাহাব উল্টো আঘাত করলো সাফারাতের বুকে। তবুও থেমে নেই সাফারাত। চৈত্রিকার চোখ দিয়ে জল পড়ছে। দিহান সাফারাতকে থামাতে পারছে না। ফাহমিদা বুঝতে পারলেন আগের কোনো রেস ধরে সাফারাত তাহাবকে আক্রমণ করেছে। তাহাবের বাবা মা সবাই মিলে চেষ্টা করছে থামানোর। পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে চৈত্রিকা ভাবেনি। জল বেশি দূর গড়িয়ে যাওয়ার আগে উচ্চ আওয়াজে বলল, প্লিজ ছেড়ে দিন সাফারাত, ছাড়ুন অন্যকে। কর্ণে চৈত্রিকার কথাটা পৌঁছালেও তোয়াক্কা করল না সাফারাত। ইচ্ছে করেই শুনছে না। চৈত্রিকা হাতটা ধরে আকুতি মিনতি করতে শুরু করে। সে চায় না তার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। বুকে একটা লাথি দিয়ে সাফারাত সরে এলো। রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে টেনে রুমে নিয়ে গেল চৈত্রিকাকে। চৈত্রিকাকে চেয়ারে বসিয়ে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমে ঢুকে পড়ে সাফারাত। পরক্ষণেই ফিরে এসে গায়ের জ্যাকেটটা খুলে চৈত্রিকার উপর ফেলল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল চৈত্রিকা। মুখের উপর থেকে জ্যাকেটটা সরিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে সামনে তাকালো। গট গট পায়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়েছে সাফারাত। এই লোকের মতিগতি চৈত্রিকার মাথায় ধরছে না। সাফারাতকে ইচ্ছে করে তার উপর জ্যাকেটটা ছুঁড়ে মারল, এটাই তো মনে হচ্ছে। কিন্তু কিসের জন্য? জেদ? রাগ? মুখে পানি দিয়ে সাফারাত ফিরে এসে চৈত্রিকার ওড়নার এক পাশ টেনে নিজের হাতে নিয়ে নিল। এহেন কাণ্ডে চৈত্রিকা হকচকালো, থমকালো, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ভড়কে যাওয়া কণ্ঠে জিজ্ঞাসা করল, কি করছেন? সাফারাত কোনো জবাব দিল না। চোখ জোড়া চৈত্রিকার চিন্তিত চেহারার দিকে একটা বার রাখল কেবল। পুনরায় ওড়না ধরে টান দিতেই চৈত্রিকা এক পা পিছিয়ে গেল। সাফারাত সম্পূর্ণ ওড়না হাতে টেনে নিয়ে মুখের পানি মুছতে শুরু করলে অন্য দিকে চেয়ে। চৈত্রিকা ঝটপট জ্যাকেটটা পরে নেয়। ভাবুক চোখে এদিক সেদিক চেয়ে বিছানার উপর থেকে তোয়ালে নিয়ে সাফারাতের সামনে ধরে বলল, আপনার তোয়ালে চাই বললেই হতো। তোয়ালে দরকার হলে তো বলতাম, তাই না? বউয়ের ওড়না দরকার ছিল তাই ওড়না নিয়েছি। সাফারাত কণ্ঠে কথাটা বলে সাফারাতের ওড়নাটা বিছানায় ফেলে দিল। শার্টের কয়েকটা বোতাম খুলে ফ্যানটা লাগিয়ে আধশোয়া হলো খাটে। ফর্সা উন্মুক্ত বুক দেখে বক্ষে প্রবল কম্পন চৈত্রিকার। লজ্জায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। চোখের উপর হাত ঠেকিয়ে শুয়ে আছে সাফারাত। চৈত্রিকা জ্যাকেটটা গা থেকে খুলে বিছানার উপর হতে নিঃশব্দে অতি সাবধানে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। স্থিরভাবে দরজার অভিমুখে যেতেই সাফারাতের কর্কশ রাগান্বিত স্বর শোনা গেল, কোথায় যাচ্ছেন চৈত্র? চৈত্রিকা হালকা ঘুরে তাকালো। সাফারাত উঠে বসেছে ইতিমধ্যেই। তার দিকেই তাকিয়ে জবাবের আশায় নিষ্পলক। তবে চোখ দুটো আগের মতোই রক্তবর্ণ। রাগের ছটা ভেসে আছে, বিশদ স্পষ্ট। শুকনো ঢোক গিল চৈত্রিকা। ক্ষীণ স্বরে বলে, বাইরে যাচ্ছি। সবাই তো বাহিরে। ওই লম্পটটাকে দেখতে যাচ্ছেন, যার কাছে আপনার সৌন্দর্য দেহপ্রিয়? হ্যাঁ, তো দয়া হলো আপনার যে কেঁদে যাচ্ছিলেন আমাকে থামাতে। সাফারাতের ঠোঁটে বিদ্রুপের হাসি। চৈত্রিকার মুখটা ফ্যাকাশে হয়ে এলো মুহূর্তেই। বোঝানোর ভঙ্গি করে বলল, আসলে আপনি। এদিকে আসুন। চৈত্রিকার গোছানো শব্দগুলো কণ্ঠলালিতে আটকা পড়ল। গুটি গুটি পায়ে সাফারাতের সন্নিকটে আসে। ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে সাফারাত উঠে দাঁড়ায়। রাশভারী গলায় বলে, এখানে বসুন। রুম থেকে তখনই বের হবেন যখন আমি বলবো। বাধ্য মেয়ের মতো চৈত্রিকা বিছানায় উঠে বসলো। কিন্তু কেন বসলো তা জানে না। সাফারাত আদেশ করেছে বলেই বসেছে। সেকেন্ডের ব্যবধানেই রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল চৈত্রিকার। হাত দুটো অজান্তেই আঁকড়ে ধরে সাফারাতের মাথা ভর্তি চুলগুলো। বক্ষস্থল কাঁপছে ধূপ ধাপ শব্দ করে। পেটে গরম নিঃশ্বাসের দাপটে চৈত্রিকার চক্ষুদ্বয় নির্লিমিত হয়ে আসছে। আখিপল্লব চোখের নিম্ন অংশ ছুঁয়ে দিল বিনা বাধায়। সাফারাত পেটে মুখ গুজে কড়া সুরে বলে উঠল, ঘুমাবো আমি কিছুক্ষণ, ডিস্টার্ব করবেন না। ঘুমাবে মানে কি? বাইরে তুফান চলছে। মারামারি করে এসে কত নির্লিপ্তভাবে বলছে ঘুমাবে। একটু আগে যেন কিছুই হয়নি। একটা মানুষ কি করে পারে এতটা হেয়ালিপনা করতে? সাফারাতের এই নতুন নতুন রূপ সহ্য হচ্ছে না চৈত্রিকার। মস্তিষ্কে ঝিম ধরিয়ে দেয়। সমস্ত বক্ষে খেলা করে বেড়ায় নতুন নতুন অনুভূতিরা।
চৈত্রিকা বেসামাল হয়ে পড়ে, নিজেকে আবিষ্কার করে কিশোরী জীবনের সেই দুর্বল ভয়ার্ত চৈত্রিকা হিসাবে। ভালোবাসার মানুষের সম্মুখে কি এমন অনুভব হয়? সকল সাহস কি লজ্জা কিলে নেয় না, নাকি ভয়? চৈত্রিকা চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো। সাফারাতের দিকে সামান্য একটু ঝুঁকে আমতা আমতা করে বলল, ঘুমিয়ে পড়েছেন? দুপুরে খাবার খাবেন না? কোনো শব্দ হলো না, বরং কোমর জড়িয়ে ধরল সাফারাতের বলিষ্ঠ হাত। চৈত্রিকার পিলে চমকে উঠল। দরজার দিকে নজর যেতেই দেখে হালকা করে ভেজানো। এখন যদি কেউ এসে এই অবস্থায় দেখে ফেলে? তড়ি ঘড়ি করে বলে উঠল, দরজা খোলা সাফারাত, উঠুন প্লিজ, লাগিয়ে আসি। সাফারাত মাথা তুলে ঈগল চোখের সূক্ষ্মতা নিয়ে চৈত্রিকার ভয়াত্ম মুখশ্রীটা দেখল। ভীত হয়ে উঠল চৈত্রিকার আঁখি যুগল। সাফারাত কঠিন স্বরে প্রশ্ন করে, উই আর ম্যারিড, রাইট? মাথা উপর নিচ করল চৈত্রিকা। কণ্ঠে ভেসে এলো সাফারাতের কঠোর কণ্ঠস্বর পুনরায়। মাথা মোটামে কাঁথি একটা। কেউ নখ ছাড়া নিউলি ম্যারিড কাপলের রুমে ঢুকবে না নিশ্চয়ই। চৈত্রিকার কপালে ভাঁজ পড়ে। সাফারাত তাকে মাথা মোটা বলল, কথাটা ঠিক হজম হচ্ছে না তার। নিউলি ম্যারিডদের রুমে আবার মানুষ ঢুকবে না কেন? কেন ঢুকবে না? মাথার উপর ঘূর্ণায়মান পাখাটা কেমন গোল গোল করে ঘুরছে, তেমনি চৈত্রিকার মাথা ঘুরছে। সাফারাত তার সাদামাটা উত্তর দিয়ে শুয়ে রইল, অভিব্যক্তি মুখভঙ্গি নির্বিকার। খুব সিরিয়াস একটা কথা বলে চৈত্রিকার দেহ বরফের মতন জমিয়ে দিয়েছে সে। সেই বরফের ঠান্ডায় শীতলতায় ঠক ঠক করে কাঁপছে ভিতরটা। চৈত্রিকা না পারছে এখান থেকে যেতে, না পারছে শরীরের কম্পন ঠেকাতে। হৃৎপিণ্ডের ওঠানামা তীব্র থেকে তীব্রতর। মোবাইল বেজে উঠতেই চোখের সামনে কুঁচকে উঠল সাফারাত। চৈত্রিকা এতক্ষণে নিঃশ্বাস ফেলার সুযোগ পেল, মন ভরে নিঃশ্বাস ফেলল, প্রাণ ভরে প্রশ্বাস টেনে নিল নিজের মাঝে। রিসিভ করে লাউড স্পিকারে দিল সাফারাত। ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, বলো। কি করছিস ভাই? বিয়ের পর মানুষরা করে। তার জন্যই তো সরাসরি রুমে এলাম না, ফোন দিলাম। সাবধানে তো মাইন নেই। চৈত্রিকা তপ্তা খেয়ে গেল দিহানের কথায়। গালের তপ্ত আভা অনুভব করতে পারছে বেশ। সাফারাত সেদিকে তাকিয়ে দিহানকে জিজ্ঞেস করল, বাইরের পরিবেশ কেমন? একদম ঠান্ডা, ফার্স্ট ক্লাস। আমি ধরে নিয়ে গাড়িতে বসে এসেছি। বেচারার অবস্থা দেখে মনে হলো ওর ভবিষ্যৎ বইয়ের কপাল খারাপ। চৈত্রিকার টিকে থাকতে পারল না আর। ছি, কী সব কথাবার্তা। দ্রুত উঠে ওয়াশরুমে চলে এলো। সাফারাত তার ছেলের সহিত বলে উঠল, কেস করবেন আমার নামে? তোর কি এসবের ভয় আছে ভাই? মনে হয় না করবে, তবে লাথিটা আসতে দিলে পারতি। হাত পা কেটে ফেলে দেয়নি, এটাই অনেক বেশি। মিম সব কিছু না বলে কিছুই জানতে পারতাম না। দাঁতের দাঁত চেপে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল সাফারাত। লাউডস্পিকার বন্ধ করে কানে মোবাইল চেপে ধরল। দিহান নিচু স্বরে বলল, চৈত্রিকাকে স্পর্শ করেছে বলেই তো এত রাখাত হিংস্রতা। সাফারাত কোনো প্রকার বিড়ম্বনা না করে গম্ভীর স্বরে উত্তর দিল, অনেক ত্যাগ করেছি, নিজের মনের সাথে যুদ্ধ করে দাঁড়িয়েছি সুখের দুয়ারে। চৈত্র আমার, একান্তই আমার। চৈত্রিকা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ডাক পড়ে মিমের। ফাহমিদা খাবার গরম করে আবারও সাজিয়েছেন টেবিলে। পরিস্থিতি এখন স্বাভাবিক, শীতল। তবে চৈত্রিকার অকারণেই লজ্জা লাগছে সবার সামনে যেতে। এতক্ষণ এক রুমে সাফারাতের সাথে ছিল, কাছাকাছি ছিল। ভাবতেই শরীরে অদ্ভুত শিহরণ তরঙ্গিত হচ্ছে। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। সারা আলমিরা তন্ন তন্ন করে খুঁজে একটা ভালো ড্রেস পেল না চৈত্রিকা। অফিসে তো রেগুলার ইউজের ড্রেস পরে চলে যাওয়া যাবে না। চৈত্রিকার হুট করে মনে হলো প্রায় 1 বছর ধরে কোনো ভালো ড্রেস কেনেনি সে। রেগুলার ইউজের জন্য 2টো জামা কিনেছিল শুধু। এখন কি পরে ইন্টারভিউ দিতে যাবে ভেবে মনটা নিমেষেই কালো আধারে ছেয়ে গেল। মায়ের রুমে গিয়ে কণ্ঠে কোমলতা নিয়ে বলল, একটা ভালো শাড়ি হবে আম্মু। ফাহমিদা চমকে উঠলেন। তারপর কিছু একটা ভেবে হাসলেন মৃদু। ওনার ধারণা সাফারাতের সাথে ঘুরতে যাবে বোধহয়। একটা তাঁতের শাড়ি বের করে চৈত্রিকার হাতে ধরিয়ে দেয়। পড়তে পারবি? পরবো আম্মু। রুমে এসে শাড়িটা গায়ে জড়ায় চৈত্রিকা। হাতে পরে নেয় 1 ডজন কালো চুড়ি। এই চুড়িগুলো কিনতে 1 পয়সাও খরচ করেনি ও। সাজগোজের প্রতি তার ছোট থেকেই ভীষণ ভালো লাগা ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শখটুকু বিলীন হয়ে গিয়েছে। চুড়িগুলো মিম ওর টাকা জমিয়ে কিনে এনেছিল মেলা থেকে। চৈত্রিকার তো 30 টাকার কাচের চুড়ি কিনতে সাহসই হতো না। শুধু মনে হতো 30 টাকা বাঁচিয়ে রাখলে অনেক কাজে লাগবে।
বুক ছিন্ন ভিন্ন করে তপ্ত দীর্ঘ একটা নিঃশ্বাস বিমুক্ত হলো বাহিরে। ব্যাগ গুছিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে সাফারাত কোনো কল করেনি, একটাও না। প্রায় অনেক রাত পর্যন্ত চৈত্রিকা চাতক পাখির ন্যায় চেয়েছিল মোবাইলের দিকে, কিন্তু একটা কলও আসেনি। গতকাল প্রায় রাত 9টার দিকে কারো ফোন পেয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে যায় সাফারাত। যাওয়ার আগে জানিয়ে যায় তার দাদি অসুস্থ হয়ে পড়েছে। চৈত্রিকার ইচ্ছে করছিল সাথে যাওয়ার, কিন্তু তা কোনো দিক দিয়েই সমীচীন হতো না। রাতে অনেকবার ফোন দিয়েছিল সে সাফারাতকে। অনেকটা সময় পর সাফারাত কল ব্যাক করে জানায় দাদির অবস্থা ভালো, বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করানো হচ্ছে, আপাতত ব্যস্ত আছে, পরে কল করবে। পরে আর কল আসেনি। গতকালও সাফারাত থাকবে শুনে চৈত্রিকার বুকে রণঢাক, ড্রাম, ঢোল সবই বাজছিল। অথচ সেই বুক জুড়ে আজ শূন্যতা, হাহাকার। কাঁটায় কাঁটায় 9টা বাজে চৈত্রিকা সাফারাতের অফিসের সামনে এসে হাজির হয়। তড়িৎ গতিতে পা চালিয়ে লিফটে উঠল, কারণ লিফটের দরজা তখন বন্ধ হওয়ার অভিপ্রায়। কোনো মতে নিজেকে সামলে লিফটের এক কর্নারে দাঁড়ালো। দুটো ওয়েস্টার্ন ড্রেস পরিহিত মেয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে ওর দিকে। তা দেখেও গুটিসুটি মেরে রইল চৈত্রিকা। অতপর শুনতে পেল মেয়ে দুটোর উপহাসের ফিসফিসানি। চৈত্রিকার মন খারাপ হলেও আমলে নিল না তা। কিছু কিছু লোকের কাজই কটূক্তি করা, তাদের উপহাসে মন খারাপ করা নিছক। ছোট্ট মোবাইলটা ব্যাগ থেকে বের করে চেক করলো সাইলেন্ট কিনা। তার ভ্রান্ত ধারণা ছিল সাফারাত হয়তো কল দিয়েছে। কোনো কল নেই, মেসেজ নেই। বিয়ের পর দিন স্বামীর অবহেলা মানতে পারছে না চৈত্রিকা। অবহেলা। নিজের মনকে বোঝালো চৈত্রিকা, হতে পারে সাফারাতের দাদির শরীর বেশি ভালো না, কল দেওয়ার সুযোগ পাচ্ছে না। চৈত্রিকার ধারণা আরও একবার ভেঙে তছনছ হয়ে গেল উপরে পৌঁছে। অত্যন্ত সুন্দর একটা মেয়ে ঠোঁটে বিস্তর হাসি টেনে বলল। পরপর কয়েকজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসে। চৈত্রিকা বিমর্ষ চেহারা নিয়ে তাদের আসা যাওয়া অবলোকন করে যাচ্ছে। আচমকা কারোটাকে পাশ ফিরে তাকায়। মিহিতা চমকিত নেত্রে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। অবাক স্বরে প্রশ্ন করে, কখনো স্যারের বাড়ি, কখনো অফিসে, এখানে আসার কারণ? চৈত্রিকা কোনো প্রকার ভনিতা না করে জবাব দেয়, ইন্টারভিউ দিতে এসেছি। মিহিতা যেন অদ্ভুত কিছু শুনছে। চৈত্রিকার পাশে খালি জায়গায় বসে পড়ল কিছুটা গা ঘেঁষে। জিজ্ঞাসা করল, স্যার জানে? বড় সড়ো চোখে তাকায় মিহিতা। ভাবুক হয়ে বলে, তাহলে জব তো তোর কনফার্ম। আর সেই রাতে কি হলো বললি না তো? চৈত্রিকা দ্বিতীয় প্রশ্নটা এড়িয়ে গিয়ে প্রথমটার পৃষ্ঠে উত্তর দিল, আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় জবটা হাসিল করে নিব মিহি। স্যার যা স্টিক, তোর নিজেই যোগ্যতাই ছিনিয়ে নিতে হবে। এই অফিসে জয়েন করার পর অনেক শুনেছি স্যারে কখনো কারো ওপর অনুগ্রহ করে না। একটা মানুষ এত পাথর কিভাবে হয় চৈত্র? পাথর? নিজের স্বামীর ব্যাপারে এমন প্রশংসা শুনে নির্বাক চৈত্রিকা। পাথরই তো, না হলে কি করে পারে সদ্যবিবাহিত স্ত্রীকে ফেলে দূরে দূরে থাকতে? সেই সুন্দরী মেয়েটা পুনরায় এসে বিনয়ী স্বরে বলে উঠল, আপনাকে ডাকা হচ্ছে ভিতরে। মিহিতা অল দ্য বেস্ট জানিয়ে চলে যায়। চৈত্রিকা শুকনো একটা ঢোক গেলে নিজেকে ধাতস্থ করে নেয়। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে ভিতরে প্রবেশ করে নতমস্তকেই সালাম দিল। সালামের জবাব কানে ভেসে আসতেই চকিতে মাথা তুলে তাকায় চৈত্রিকা। প্রথমেই নজর গেল বৃহৎ কাচের দেয়ালে হাত রেখে উল্টো ঘুরে দাঁড়ানো সাফারাতের দিকে। পিছন থেকে লোকটাকে চিনতে একদমই কষ্টকর হয়নি চৈত্রিকার দ্বারা। কাচের দেয়াল ভেদ করে তুখোড় দৃষ্টি তার সুদূরের যান্ত্রিক ফিরে। চৈত্রিকা চোখ সরিয়ে আনতেই দেখল এখানে সাফারাত ব্যতীত আরও দুজন মানুষ উপস্থিত। অপরূপ সুন্দর গড়নের একটা মেয়ে, বয়স হয়তো চৈত্রিকার সমান হবে অথবা তার চেয়েও কম। আর একটা মোটা সোটা বয়স্ক লোক। মেয়েটা রিনঝিনে স্বরে বলে উঠল, হ্যাভ এ সিট। ধন্যবাদ জানিয়ে চৈত্রিকা চেয়ারে বসে। কিছুটা নার্ভাসনেস কাজ করছে তার মাঝে। চোখ দুটো না চাইতেও বারবার সাফারাতের দিকে চলে যাচ্ছে, অথচ একটা বার ঘুরেও তাকাচ্ছে না মানুষটা। এত পাষাণ সাফারাত, গত রাত থেকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে অন্তর হৃৎপিণ্ড। অ্যাটেনশন পাওয়ার নিমিত্তে মেয়েটা গলা ঝাড়ি দিল। থতমত খেয়ে নিজেকে সামলে নেয় চৈত্রিকা। মেয়েটা মৃদু হেসে জিজ্ঞাসা করে, আপনার নাম? চৈত্রিকা। আগে পিছু কিছু নেই? না।
মেয়েটা এবার চৈত্রিকার জমা দেওয়া সিভিটা তুলে চোখ বুলায়, সাবলীল কণ্ঠে প্রশ্ন ছড়ে। ম্যারিড অর আনম্যারিড উল্লেখ করেননি যে? চৈত্রিকা আর চোখে সাফারাতের দিকে তাকালো। ততক্ষণে সাফারাত ঘুরে দাঁড়িয়েছে, পকেটে এক হাত গুজে উত্তরের আশায় চেয়ে আছে অপলক স্থির। সম্মুখে দৃষ্টি মেলে যথেষ্ট নম্রতার সহিত পাল্টা প্রশ্ন করে চৈত্রিকা। এটা উল্লেখ করা কি জরুরি? জরুরি না, তবে আমাদের অফিসে ম্যারিড মেয়ে কর্মচারীর জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। ম্যারিড মেয়েদের পক্ষে অফিসে রাত 7টা পর্যন্ত সময় দেওয়া তো কঠিন, তাই যারা ম্যারিড তাদের পার্সোনাল লাইফ বিবেচনা করে আমরা হাফ টাইম কাজ করার সুযোগ দিয়ে থাকি। নয়তো দেখা যাবে অনেক বিবাহিত মেয়েদের নিজের জন্য কিছু করা কঠিন হয়ে দাঁড়ায়। মেয়েটার কথা কর্ণপাত হতেই চৈত্রিকা বিস্মিত হয়। এরকম একটা সুযোগ কেউ দেয় না, যার ফলে সংসারে সময় নিতে গিয়ে মেয়েরা নিজের জন্য কিছু করতে ভুলে যায়। সব স্বামী শ্বশুর বাড়ির মানুষ তো সারা দিন বাহিরে কাজ করার অনুমতি দেন না। দেখা যায় সংসার করতে করতে নারী হারিয়ে বসে নিজস্ব সত্তা। এই পৃথিবীতে কেউ আপন হয় না, স্বয়ং স্বামীও না। আজকাল অহরহ ডিভোর্স হচ্ছে। পরের উপর নির্ভরশীল মেয়েদের হাঁটতে বসতে মুখ বুজে সহ্য করতে হচ্ছে নানান কটূক্তি, অপমান। নিজের পরিবারের লোকও ছাড় দেয় না এই ক্ষেত্রে, অবহেলা করে। চৈত্রিকা ম্যারিড বলতে গিয়েও বলল না, মনে অভিমান পুষে রেখে ক্ষীণ হেসে বলল, আনম্যারিড। সাফারাত চেয়ার টেনে সামনে এসে বসল। ধূসর রঙের চক্ষুদয় হালকা লাল। কই, একটু আগে তো ঠিক ছিল, অকস্মাৎ বদলে গেল কেন? চৈত্রিকা স্থবির নেত্রে তাকিয়ে রইল অনিমেষ। সাফারাত স্মিত হেসে বলল, জবটা না দিলে আপনি কেমন অনুভূত করবেন? চৈত্রিকা চমকায়, থতমত খেয়ে যায়। সচরাচর ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনাকে চাকরিটা কেন দেব, অথবা কেন আপনার চাকরিটা জরুরি। এখানে তার স্বামী এই অফিসের ওনার, তাকে প্রশ্ন করছে জবটা না পেলে কেমন ফিল করবে। ইন্টারভিউ নেওয়ার আগে এমন একটা প্রশ্ন নিঃসন্দেহে যে কারো মনোবল সাহস নিঃশেষ করে দেবার জন্যেই যথেষ্ট। চৈত্রিকা প্রথম দিকে দুর্বল হয়ে পড়ে, পর মুহূর্তেই কঠিন গলায় বলল, অবশ্যই আমি আনন্দ অনুভব করব না। জবটা যেহেতু জরুরি, না পেলে দুঃখ পাবো। আপনি আসতে পারেন। কাট কাট গম্ভীর কণ্ঠে চৈত্রিকা সহ বাকি দুইজন ভরকালো, হকচকিয়ে গেল। কারণ সাফারাত কারো সাথেই ক্রুদ্ধ স্বর ব্যবহার করেনি। চৈত্রিকা বুঝতে পারছে না সে কি বেশি কঠিন, তেরা কিছু বলে ফেলেছে। ও মানছে সাফারাত এখন শুধু একজন বস, তাই তার ব্যবহারটা স্বাভাবিক। তবুও মনকে বুঝ দিতে হচ্ছে চৈত্রিকার। গভীর ভালোবাসায় সিক্ত রাখে যে লোক, তার কণ্ঠের গভীরতা বক্ষে আঘাত হানে। ঠোঁট চেপে চৈত্রিকার নিজেকে সামলে নেয়। সালাম দিয়ে বেরোতেই সাফারাত উঠে দাঁড়ায়। সাফারাতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস মোনাকে তড়িঘড়ি করে বলল, বাকি ইন্টারভিউগুলো দুজন মিলে কমপ্লিট করে ফেলবেন, আমার জরুরি কাজ আছে, আসছি। মোনা কিছু বলার চেষ্টা করতেই সাফারাত হাত দেখিয়ে থামিয়ে দিল। দরজা খুলে বড় বড় পা ফেলে হারিয়ে গেল চোখের সামনে থেকে। হঠাৎ কি হলো, সাফারাতের মোনা ঠাহর করতে ব্যর্থ হচ্ছে রীতিমতো। তবে চৈত্রিকা নামের মেয়েটার প্রতি প্রগাঢ় সন্দেহের দৃষ্টি হলো মানুষপটে। মনে হচ্ছে কিছু তো একটা আছে সাফারাতের সাথে এই মেয়ের যোগসাজশ। যদি সত্যিই কিছু থাকে, অথবা সাফারাত এক পলকেই চৈত্রিকার প্রতি আকৃষ্ট হয়, তাহলে মেয়েটাকে একদম এই অফিসে টিকতে দেবে না মোনা। নতুন জব নিয়ে এসেছে সে, জবটা তার কাছে ম্যাটার করে না। ও শুধু এই অফিসের কিছু মেয়েদের ন্যায় সাফারাতের সান্নিধ্য চায়। সাফারাতকে চায়। লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে চৈত্রিকা। দুঃখ, আফসোস, অপমান, আঘাত সব 26 বছরের জীবনে সয়ে গেছে ওর। এসবকে আর নিজের উপর চড়া হতে দিতে চায় না চৈত্রিকা। সাফারাত এত নিষ্ঠুর হতে পারে কাজের ক্ষেত্র, শক্ত মানুষ সে। নারীদের অল্পতে ঝরে পড়ে অশ্রুবিন্দু কণা। যদিও চৈত্রিকার চক্ষু কঠোর হতে জল গড়ায়নি, তবুও ভিতরে ভিতরে যন্ত্রণার বিষ ছড়িয়ে পড়েছে। লিফটে একজন ব্যক্তি ছিল। এই সময়টা কর্মচারীদের চলাচল কম থাকে। লোকটা বেরিয়ে পড়তেই চৈত্রিকা ঢুকে যায়। বন্ধ করতে যাবে, ঠিক তার আগের মুহূর্তে সাফারাত ঢুকে পড়ে হুড়মুড়িয়ে। চৈত্রিকার হাতটা টেনে নিজের বুকের উপর এনে ফেলে কোমল দেহখানি। কোমর পেঁচিয়ে শক্ত করে নিজের মাঝে আবদ্ধ করে লিফটের দরজা বন্ধ করে দেয়। আচম্বিত সহসা এহেন কাণ্ডে চৈত্রিকার হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়। প্রচণ্ড গতিতে স্পন্দিত হচ্ছে হৃৎপিণ্ড।
সাফারাত একটু নিচু হয়ে চৈতিকার গলায় মুখ ডুবিয়ে দিল। শুষ্ক ওষ্ঠযুগল ছুঁয়ে দিতে শুরু করে ক্ষণে ক্ষণে। ক্রুদ্ধ রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি আনম্যারিড চৈত্র? নিস্তব্ধ নির্বাক চৈত্রিকা। সাফারাতের অধর ছোঁয়ায় শ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। দুহাতে ঠেলে সরানোর প্রয়াস করতেই বাঁধন শক্ত হলো। ঠোঁটের স্পর্শ হলো গাঢ় তীব্র। চৈত্রিকা আমতা আমতা করে বলে, বিয়ে করে হাজবেন্ড খবর না নিলে আজকে ম্যারিড বলে দাবি কেন করতে যাব? সাফারাত গভীর ছোঁয়া এঁকে দিয়ে মুখ উঠিয়ে আনলো, কিন্তু চৈত্রিকাকে নিজের থেকে সামান্য একটু আলাদা করলো না। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাত দুটো হাত গিয়ে থামে উন্মুক্ত কোমরে পেটে। চৈত্রিকার পেট মোচড় দিয়ে উঠল। এত ঘোর লাগা স্পর্শ নিয়ন্ত্রণহীন করে দিচ্ছে তাকে। রাতে অনেক ক্লান্ত থাকা দরুন চোখ লেগে যায়। সকালে ইচ্ছে করে ফোন দিইনি, তাহলে যে ইন্টারভিউতে আপনি দুর্বল থাকতেন। আপনি কি জানেন আমার প্রতি অভিমান, আমার কঠোরতা আপনাকে কঠোর হতে বাধ্য করছে, আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে? চৈত্রিকা নিশ্চুপ, কিন্তু মনে মনে মানতে হলো সাফারাতের বলা কথাগুলো সঠিক এবং সত্য। অভিমান থেকে তো নিজেকে স্ট্রং রাখতে পেরেছে। চৈত্রিকা একদম বুঝতে পারে না সাফারাতের মন, আকার, ভঙ্গি। কেবল উপলব্ধি করতে পারে গভীর প্রেম, অনুরাগ। গতকালকের বলা একটা কথা মস্তিষ্কে উদয় হতেই চৈত্রিকা নিজেকে পুনরায় বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা চালালো। সাফারাত কপালে ঠোঁট ছুঁয়ে লঘু স্বরে বলে উঠল, কাছে তো আমি টেনেছি, আপনি নন। এই ছোঁয়াটা নর্মাল, প্রেমিক প্রেমিকার কাছে আসাটা ভিন্ন। মাঝে একটা অদৃশ্য দেয়াল থাকে, স্বামী স্ত্রী তার থেকে ব্যতিক্রম। যেদিন আপনি নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকুল হয়ে আমায় গভীরতায় ডুবিয়ে নেবেন, সত্যি সেদিন আপনার বাধা মানব না। চিরতরে বাহুডোরে বেঁধে নিব আপনাকে। আমায় ছাড়া এক মুহূর্ত চলতে দেব না। আমি জানি আমার ভালোবাসা আপনাকে টেনে আনবে আমার মাঝে, খুব জলদি। চৈত্রিকা লজ্জায় চুপসে গিয়ে সাফারাতের বুকে মাথা এলিয়ে রাখে। মিহিস্বরে বলে, দাদি কেমন আছেন? আগে থেকে বেটার। বিয়ের ব্যাপারে বলেছেন? সাফারাত জবাব দিল না। কিয়তক্ষণ সময় নিল, অতঃপর বলল, সরাসরি লাল টুকটুকে বউ নিয়ে হাজির হব। গাড়ি থামে একটা শপিং মলের সামনে। চৈত্রিকা কপাল কুঁচকে তাকায়। কিছু পরে কিছু জিজ্ঞেস করবে তার সময় না দিয়ে তাকে রেখে বেরিয়ে গট গট পায়ে মার্কেটে ঢুকে পড়ে সাফারাত। চৈত্রিকা অস্ফুট স্বরে বলে, অদ্ভুত। অতঃপর দরজা মেলতে গিয়ে দেখে লক করে গিয়েছে সাফারাত। মার্কেটে আজ অনেক ভিড় দেখা যাচ্ছে। অনবরত চলছে মানুষের আনাগোনা। ব্যস্ত এই নগরীতে মানুষের ভিড়ে তপ্ততায় মাঝে মাঝে শ্বাস ফেলাও কষ্টকর। সাফারাত ফিরে আসে পাক্কা 15 মিনিট পর, হাতে একটা ছোট্ট সাইজের শপিং ব্যাগ। চৈত্রিকা ভ্রু কুচকে উৎসুক দৃষ্টিতে তাকাতেই বলল, এদিকে আসুন। চৈত্রিকা এগিয়ে এলো। সাফারাত বক্স হতে একটা ডায়মন্ডের নোজপিন বের করে পরিয়ে দেয় নাকে। চৈত্রিকা আগে কখনো নোজপিন ইউজ করেনি। ব্যথায় নাক মুখ কুচকে আসে তার। সাফারাত নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে বলে, বিবাহের চিহ্ন রাখার প্রয়োজন হয় না, তবু আপনাকে নিয়ে রিস্ক নিতে পারলাম না আমি। হাতে দুটো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিয়ে চুমু খায় সাফারাত উল্টো পিঠে। চৈত্রিকা চক্ষু মুদিত করে অনুভব করতে লাগলো প্রত্যেকটা স্পর্শ। সামান্য কাচের চুড়ি পরার মতো সামর্থ্য তার নেই, অথচ সাফারাত তাকে তার মতো ফকিন্নির হাতে ডায়মন্ড সাজিয়ে দিল। ফকিন্নি তো নেই সে। যেই মেয়ের আজলাতে এমন ভালোবাসা সুখ আছে, সে কখনো ফকিন্নি হতেই পারে না। এই দামি দামি অলংকারের চেয়ে অত্যধিক মূল্যবান ভালোবাসা, সুখ, শান্তি। চৈত্রিকা গাড়ির সামনের ছোট্ট আয়নাটাতে নিজেকে দেখল। চোখ ধাঁধিয়ে আসলো ওর। প্রথমবার নিজের রূপ নিয়ে আনন্দিত ও। চৈত্রিকার গায়ের রং শ্যামলা। বাবা বেশ ফর্সা ছিলেন, তারই মতো হয়েছে দুই বোন। বাবার কথা মনে পড়তেই চৈত্রিকা মন শূন্যতায় হাহাকার করে ওঠে। বাসাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে বাবাবিহীন, বড্ড বেশি। আপনি আর টিউশনি করবেন না চৈত্র, আজকেই সবাইকে ফোন দিয়ে না করে দেবেন। আকাশ সম অবাকতা চৈত্রিকার মুখশ্রীতে। ছোট্ট প্রশ্ন ওর, কেন? সাফারাত গাড়ি ড্রাইভ করতে করতে ভরাট কণ্ঠে বলল, আমি আপনার হাজব্যান্ড, আপনাকে খরচের টাকা দেওয়া আমার দায়িত্ব। নিজের অধিকার আদায় করে নিতে শিখুন। আপনি টিউশনি ছেড়ে দেবেন, এটা আমি হাজব্যান্ডের অধিকারে বলছি। রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে গিয়ে টিউশনি করাতে চৈত্রিকার ভীষণ কষ্ট হয়। পরিবার সামলাতেই তার জীবনের সুখ উল্লাস ত্যাগ করা। সাফারাত না হয় তার দায়িত্ব নেবে, কিন্তু মিম ও ফাহামিদা?
সাফারাতের টাকায় ওনাদের ভরণ পোষণ দৃষ্টিকটু দেখায়। এই সমাজ আঙুল তুলতে একটা বারও পিছু হবে না। যে জামাই শ্বশুরবাড়ির মানুষ পালছে নিজের টাকায়। চৈত্রিকার মনের চিন্তা যেন সাফারাত বুঝে নিল। আপনার ফ্যামিলির দায়িত্ব আপাতত আমার। চাকরি পেলে সব টাকা শোধ করে দেবেন। চৈত্রিকা থ হয়ে বসে রইল। ঠিক কতক্ষণ, কতক সময়, কত সেকেন্ড তার হিসেব নেই। কেন এমন মানুষটা? সব কিছু বুঝে নেওয়া, ক্লিয়ার কাট কথা বলা কি খুব জরুরি? সঙ্গে সঙ্গে সাফারাতের ক্লান্ত অবিশ্রান্ত স্বর শোনা গেল। অন্তত আত্মসম্মান প্রিয় মানুষের জন্য এর চেয়ে বেটার সলিউশন আমার কাছে নেই। ব্যাগে কত টাকা আছে চেক করে নিল মিম। সাফারাত গতকাল তাকে 2000 টাকা দিয়েছে। কোনো মতেই নিতে চায়নি ও। সাফারাত যখন বলল ভাই হিসাবে ছোট বোনকে দিচ্ছে, তখন আর ফিরিয়ে দিতে পারেনি। মানুষ তো বোনের বিয়েতে গেট ধরে, জুতো চুরি করে, দুলাভাইয়ের হাত ধুয়ে দেয়। কিন্তু চৈত্রিকার হঠাৎ বিয়ে হওয়ার কারণে এসব থেকে বঞ্চিত হলো মিম। দুপুরে লাঞ্চ করার সময় সাফারাত নিজে থেকেই তাকে বলে ভাইয়ার থেকে টাকা আদায় করার কথা। ভুলে গেলে? ইস, এত ভালো কেউ হয়? মিম নিমেষেই উৎফুল্ল হয়ে ওঠে। তার বোন সত্যিই খুব লাকি সাফারাতের মতন এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। এবার বোধহয় চৈত্রিকার জীবনের সকল কষ্টের সমাপ্ত হবে। ব্যাগে 100 টাকা আছে। বাকিটা মায়ের কাছে রেখে এসেছিল মিম। মেয়েটা একদমই অযথা টাকা খরচ করে না। বোনের ত্যাগ তাকেও কঠোর হতে শিখিয়ে দিচ্ছে দিনকে দিন। কলেজ গেট থেকে কিছু দূর আইসক্রিম বিক্রি করছে। ভ্যাপসা গরমে আইসক্রিম খাওয়ার তীব্র ইচ্ছে জাগে মিমের। রাস্তা পেরিয়ে অপর পাশে চলে আসে। চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম কিনে পিছনে ঘুরতেই নেত্রদয় ভয়ার্ত হয়ে উঠল। বুক ধরফর করতে লাগলো প্রচণ্ড ভয়ে। একটা ছেলে বাঁকা হেসে তাকিয়ে আছে। আরেকটু হলেই প্রায় ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগতো। ছেলেটা হাত বাড়িয়ে আইসক্রিমটা ছিনিয়ে নিল। কামড় বসাতে গিয়ে হালকা হলদে বিশ্রী দাঁতগুলো দেখিয়ে বিটখুটে হেসে বলে উঠল, তুই আগে কামড় দে তো, তোর ঠোঁট স্পর্শ লাগলে আইসক্রিমটা মজা লাগবো। আহ, কি সুন্দর গোলাপি তোর ঠোঁট দুইটা। তুই না হয় থাপ্পড় দিছস, আমি তোরে আদর দিমু ওই ঠোঁটে। শ্রবণগ্রন্থিতে তীব্র শব্দ করে পৌঁছালো প্রত্যেকটা শব্দ। অকস্মাৎ ভোঁতা হয়ে এলো কান দুটো। ঘৃণায় বমি করে দিতে ইচ্ছে করছে। এইসব কুপ্রস্তাব মেনে নিতে পারে না মিম। প্রথম যেদিন বাউন্ডুলে অসভ্য রানা নামের এই ছেলেটা রাস্তায় একা পেয়ে প্রেম নয় শয্যাসঙ্গী হওয়ার কুপ্রস্তাব দিয়েছিল, সেদিন রাগে নিজেকে সংযত করতে পারেনি মিম। সপাটে এক চর বসিয়ে দিয়েছিল গালে। এটা প্রায় 1 মাস আগেকার ঘটনা। তারপর আর দেখেনি ছেলেটাকে। এলাকার ছোটোখাটো গুন্ডা বলে সম্বোধন করা হয় তাকে। মেয়েদের উত্ত্যক্ত করা এদের প্রতিনিয়ত অভ্যাস। থাপ্পড় মারার পর থেকে ভীষণ ভয়ে ভয়ে থাকতো মিম। বাবা অথবা চৈত্রিকা কাউকে বলার সাহস করতে পারেনি। অবশেষে কলেজে এসে মেয়েদের কানাঘুষোতে যখন শুনল রানাকে পুলিশ ধরে নিয়ে গেছে রেপ কেসে, মিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আজ সম্পূর্ণ সাহস, স্বস্তি সব কিছুর যেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। কি রে, আইসক্রিম গলে যাইতেছে তো। মিম ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। কেউ কেউ ওদের দিকে চেয়ে চলে যাচ্ছে, আবার কেউ ফিরেও তাকাচ্ছে না। আইসক্রিম বিক্রেতার দিকে অসহায় চোখে তাকালো। বুড়ো লোক, ওনার নিজেরও মিমের সমান একটা মেয়ে আছে। আজ যদি রানার বিরুদ্ধে গলা ওঠায় তাহলে ওনার মেয়েটা হয়তো আর নিরাপদে থাকবে না। তবুও ভয়ে ভয়ে বললেন, মেয়েটারে যাইতে দেন স্যার, ভয় পাইতেছে। রানার দৃষ্টি দেখে আইসক্রিমওয়ালার আর এক মুহূর্তও দাঁড়ালো না। গাড়ি ঠেলে চলে যাচ্ছেন দ্রুত। মিম কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে যেতে দিন। না দিলে? মিম কি বলবে বুঝতে পারছে না। পিছনের ছেলেগুলো দাঁত কেলিয়ে হাসছে। দৌড় দিলে বাঁচতে পারবে তো? আর এই এতগুলো মানুষ, কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মিমের ইচ্ছে করলো সবার মুখে থুতু দিতে। আজকাল কারো বিপদে কেউ এগিয়ে আসে না, উল্টো রং তামাশা করে। মিম দৌড় দেবার জন্য প্রস্তুত হতেই রানা খপ করে হাত ধরে ফেলল। দাঁতে দাঁত কেটে বলল, শালিরে গাড়িতে তোল, জ্বরের সোতরা বিছানায় লইমু। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে মিমের, রীতিমতো কাঁপছে সে। রানার পিছনের একটা ছেলে আরেক হাত দিয়ে ধরতেই মিম চিৎকার দিতে চাইল, কিন্তু প্রচণ্ড ভয়ে গলা দিয়েও আওয়াজ একটা বেরোচ্ছে না। দিহান মিমকে দেখার জন্য অফিসের একটা মিটিং শেষ করে ছুটে এসেছে। এসে এমন একটা কিছু দেখবে ঘুণাক্ষরেও ভাবেনি সে।
মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। গাড়ি থেকে বের হয়ে দৌড়ে এসে দাঁড়ালো মিমের পাশে। চোখের পলকে রানা ও পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে মিমকে নিজের কাছে টেনে নিল। ভয়ে কুঁকড়ে যাওয়া মিম পরিচিত কারো সান্নিধ্য পেয়ে ঝাপটে ধরল। দিহানের শার্ট আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। পিঠের উপর আলতো করে হাত রেখে দিহান আশ্বাস দেয়। রানা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, শালা, তোর সাহস হইল কেমনে আমারে ধাক্কা দেওয়ার? আবার আমার জিনিস কায়রে নিয়া বুকে জড়াও। দিহান ডাকল না, বরং স্মিত হাসল। মিমকে নিজের থেকে আলাদা করতে চাইলে আরও জড়সড় হয়ে বুকে মুখ লুকিয়ে ফেলল মিম। এটা যেন ওর ভরসার স্থান। দিহান আর চেষ্টাও করে না, ধরে রেখে বলল, ও কোনো জিনিস না, আমার ভবিষ্যৎ। আর একবার স্পর্শ করে দেখাস, তোকে জেলে পচিয়ে মারবো আমি। তোর মতো ছোটোখাটো গুন্ডা কীভাবে হ্যান্ডেল করতে হয় তা দিহান চৌধুরী ভালো করে জানে। রানার পেছনের ছেলেটা ছুরি বের করতেই হাত দেখিয়ে থামিয়ে দেয়। বুঝতে পেরে দিহান খুব পাওয়ারফুল লোক, তাই তো এই মুহূর্তে কোনো রিস্ক না নিয়ে কেটে পড়ল। মিমকে এক হাতে আঁকড়ে ধরে আশেপাশের এক লোক থেকে রানার সব ডিটেলস জেনে নেয়। ছোট্ট একটা মেসেজ করে সাফারাতকে। মিমকে গাড়িতে বসাতে গিয়ে বাধে আরেক বিপত্তি। কিছুতেই ছাড়ছে না দিহানকে সে। যেই মেয়ে অন্য সময় দিহানের ছায়াটা সহ্য করতে পারত না, এখন সে ভয়ে ছাড়ছেই না। দিহান হাল ছেড়ে বলল, তুমি কি চাও তোমাকে কোলে নিয়ে ড্রাইভ করি? তাহলে কিন্তু তা তোমার জন্য মঙ্গল করা হবে না। আমিও নিয়ন্ত্রণী হয়ে পড়বো, তুমিও। দিহানের কথার মানে বুঝতে সময় লাগলো না মিমের। শার্ট ছেড়ে সিটে বসলো। চক্ষু কোটর হতে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। দিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অতঃপর নিঃশব্দে টেনে মিমকে আঁকড়ে ধরে এক হাতে। মিম টু শব্দ করেনি। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, যেতে পারবে? দরজা খুলে নামতে নিলে দিহান হাতের উপরে হাত রাখে। জিজ্ঞাসা দৃষ্টি মেলে ধরে মিম, শোনো, এখন থেকে রেগুলার আমি তোমাকে দিয়ে আসবো, আসার সময় আমি নিয়ে আসবো। মিম আমতা করে প্রশ্ন করে, কেন? কেন এর উত্তরটা আজ তোলা থাকুক, একদিন তুমি নিজেই উত্তর খুঁজে পাবে। সাবধানে যেও, আমি অলওয়েজ থাকবো তোমার আনাচে কানাচে। মিম ডিম। মিম ডিম ডাকে। কপট রাগ হলেও তা প্রকাশ করেনি মিম। অজানা কারণেই আজ দিহানকে ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হতে পারে দিহান তার সম্মান রক্ষা করেছে বলে, নয়তো জীবনের প্রথমবার কোনো পুরুষের খুব কাছাকাছি গিয়েছে বিধায় ভরসা খুঁড়ে পেয়েছে বলে। গাড়ি থেমে নেমে টলমল পায়ে অনেকখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ফিরিয়ে দেখে দিহানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দৌড়ে গাড়ির কাছে এলো মিম। জানলার দিকে ঝুঁকে মিহি স্বরে বলল, ধন্যবাদ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠান্ডা বাতাস বইছে সমগ্র প্রকৃতি জুড়ে। প্রতিদিন বৃষ্টি ভালো লাগে না চৈতিকার। মিমের গায়ে কাঁথা মেলে দিয়ে বিছানা ছাড়ল। রাতে জ্বর এসেছে মিমের। জ্বরটা যে ভয়ের তাড়নায় দিহান ফোন করে না জানালেও কখনোই জানতে পারত না চৈতিকা। সবটা ওর অগোচরেই থেকে যেত। দিহান সব কিছু খুলে বলে ও মিমকে রেগুলার নিয়ে যাওয়া নিয়ে আসার অনুমতি চায়। চৈতিকা উত্তরে কি বলবে বুঝতে পারছিল না, তবে সাফারাত সায় দিল, তাই আর না করতে পারেনি। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই ফোন বেজে ওঠে। ঝটপট রিসিভ করতেই সাফারাত ঘুম জড়ানো কণ্ঠে বলল, শালি সাহেবের জ্বর কমেছে? হুম। অফিস যাবেন তো আজ? গতরাতে জবের জন্য সিলেক্ট করা হয়েছে, এটার মেসেজ এসেছিল। চৈত্রিকা ছোট্ট করে জানালো, যাব। আপনি? আজ অফিস যাওয়াটা অনেক জরুরি। বিয়ে করেও বউকে যখন কাছে পাচ্ছি না, মুখ দর্শনের জন্য হলেও অফিসে যেতে হবে চৈত্র মাস। হাত ফসকে মোবাইলটা ফ্লোরে ছিটকে পড়ল। বুকটা প্রচণ্ড গতিতে ধুকপুক করছে চৈত্রিকার। চৈত্র মাস, ঠিক শুনেছে তো? শিরদাঁড়া বরাবর শীতল স্রোত বয়ে গেল। মোবাইলটা পড়ে আছে অবহেলায় মেঝেতে খণ্ড খণ্ড হয়ে। পুরনো ছাতাটা মেলে চৈত্রিকা। গেট অবধি এলো। পরনে কালোর সুতির ড্রেসটা হালকা ভিজে গেছে বৃষ্টির ছিটায়। বৃষ্টি হবার কারণে গাড়ি রিকশার চলাচল নেই অতটা। চৈত্রিকা চিন্তায় পড়ে গেল, কিভাবে যাবে। তাৎক্ষণিক তার চিন্তার অবসান ঘটিয়ে সাদা একটা গাড়ি হাজির হয়। প্রথমত চৈত্রিকা হকচকিয়ে যায়, পরক্ষণেই গাড়ির দরজা খুলে সাফারাতের গাড়ি ড্রাইভারকে দেখে ধাতস্থ হয়। কথাটা বলেই ড্রাইভার নিজের হাতের মোবাইলটা এগিয়ে দেয়।
হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে কানে ধরে ফোনটা চৈত্রিকা। অপর পাশ হতে ভেসে আসে হৃদয় নিংড়ে দেওয়া ক্রুদ্ধ কণ্ঠস্বর। মোবাইল কোথায় আপনার? হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আসুন। চৈত্রিকা মোবাইলটা ড্রাইভারের হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। বৃষ্টি বেড়েছে। ইচ্ছে করেই জানলাটা লাগালো না। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে মুখ। চোখ বুজে বৃষ্টির আলিঙ্গন উপভোগ করছে চৈত্রিকা। চারপাশে বইছে সুখময় হাওয়া, অনিল। মোনা মুগ্ধ চোখে অবলোকন করে যাচ্ছে সাফারাতকে এক নাগারে। আজ সাদা শার্টের উপর একটা হালকা নীল ব্লেজার পরেছে সাফারাত। ফর্সা মুখে চাপদারি আর তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে যেন এক প্রকার গিলে খাচ্ছে মোনা এই সুদর্শন পুরুষটিকে। সাফারাত মোবাইলের দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল, চোখের দৃষ্টি সংযত করুন মিস মোনা, নয়তো গিয়ে আপনার রিজাইন লেটার তৈরি করুন। মোনার ফর্সা চেহারায় কালো আধার ছেয়ে গেল মুহূর্তেই। সে ভাবতেই পারেনি সাফারাত বুঝে ফেলবে। থমথমে মুখে বলল, সরি স্যার। লিভ। ইয়েস স্যার। মলিন মুখে বেরিয়ে যায় মোনা। সেদিকে চেয়ে সাফারাত চেয়ারে মাথা এলিয়ে দিল। মুখের সামনে মোবাইলটা ধরে চোখ দুটো স্থবির রাখল স্ক্রিনে। চৈত্রিকা দাঁড়িয়ে ভাবনায় মগ্ন। এক পাশ হতে ও ঠোঁটের কোণে মৃদু হাসি দৃশ্যমান। ছবিটা প্রায় অনেক দিন আগের তোলা। সাফারাত ঠোঁট বাঁকিয়ে হাসল। মুগ্ধ কণ্ঠে উচ্চারণ করে, আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে চৈত্র, অনেক বড় সারপ্রাইজ, চমক, ধাক্কা। চৈত্রিকা অফিসে ঢুকেই সম্মুখীন হলো মোনার। মোনা অন্যান্য নতুন কর্মচারীদের কাজ বুঝিয়ে দিচ্ছে। চৈত্রিকা চারপাশে চেয়ে দেখে যে যার কাজে নিমগ্ন। মোনা অন্যদের সাথে হেসে কথা বললেও তার সাথে বলছে না। বাধ্য হয়ে নিজেই এগিয়ে গেল। সালাম দিয়ে নম্র স্বরে প্রশ্ন করে চৈত্রিকা, কেমন আছেন ম্যাম? অ্যাকচুয়ালি আমি কি কাজ করব বুঝতে পারছি না, যদি বলে দিতেন। মোনা বিরক্ত চোখে তাকায়। ক্রুদ্ধ কণ্ঠে বলল, নিজের পজিশন জানো তো? ইয়েস ম্যাম। যাও স্যার কফি দিয়ে আসো, আর আমার ডেস্কের উপরে একটা ফাইল আছে, সাইন করিয়ে আনবে। মোনার সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে চৈত্রিকাকে। মোনার আন্ডারে তার সকল কাজ। ইন্টার পাস মেয়ের ক্ষেত্রে এই কাজটা একটু বেশি উঁচুমানের। মোনার সাহস হচ্ছে না সাফারাতে সেই ওয়ার্নিংয়ের পর দ্বিতীয়বার তাকে ফেস করার। তবে তার অ্যাটিটিউডে চরম ফিদা হয়ে গিয়েছে মোনা। আপাতত চৈত্রিকাকে দিয়ে কাজ চালানো যাক। তাকে এড়িয়ে গেছে মানে চৈত্রিকাকেও লাই দিবে না। চৈত্রিকা মৌন মুখে প্রস্থান করে। কানাঘোষায় শুনেছে আজ মিটিং আছে। এসেছে প্রায় 20 মিনিট হবে, কিন্তু সাফারাতের দেখা মেলেনি। সরাসরি ওর কক্ষেও যেতে পারছে না। কে কি বলে বসে, চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বলা তো যায় না। কেউ তো জানে না চৈত্রিকা সাফারাতের বউ। সবাই উল্টোটাই ভেবে বসবে। চৈত্রহীনার তকমা লাগিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। ক্যান্টিনে কফি নেবার সময় একটা ছেলে পাশে এসে দাঁড়ালো। নিজের জন্য কফি হাতে তুলে নিয়ে কণ্ঠে অবাকতা নিয়ে ডেকে উঠল, চৈত্রিকা। নিমেষে চৈত্রিকা পাশ ফিরে তাকালো। নিস্তব্ধ নির্বাক সে, হৃদস্পন্দন বেগতিক, ঠোঁট দুটো নড়ে উঠল ক্ষীণ। আপনি? মাথায় ঝাঁকড়া চুল, মুখে হাসি হাসি নিয়ে শ্যামলাবর্ণের একটা ছেলে চৈত্রিকার দিকে চেয়ে আছে নিষ্পলক। ছেলেটা কি চৈত্রিকার অস্ফুট স্বরে করা প্রশ্নটা শুনতে পেয়েছে? হয়তো পায়নি। গলায় জোর বাড়িয়ে দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? জব করছি, অনেক দিন আগে এখানে জব হয়েছে আমার। এত বছর কোথায় লাপাত্তা হয়ে গিয়েছিলে তুমি? দ্বিতীয় বর্ষে ওঠে পড়া কেন ছেড়ে দিলে? ডু ইউ নো, আমি অনেক খুঁজেছি তোমাকে, মেয়েটার কাছে অনেক রিকোয়েস্ট করেছি তোমার অ্যাড্রেসটুকু দেওয়ার। মেয়েটা এত ঘাততেরা দিল না আমাকে, বরঞ্চ অফিসেও আমার থেকে পালিয়ে বেড়ায়। একটানা এত প্রশ্নের ভিড়ে হারিয়ে যাবার জোগাড় চৈত্রিকার। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। যার থেকে ভার্সিটিতে পালিয়ে বেড়েছে সর্বদা, বছরখানেক ঘুরতেই মুখোমুখি সে। এই সেই সিনিয়র ভাই যার কথা মিহিতা কয়েকদিন আগেও বলেছিল। চৈত্রিকার মনে আছে ছেলেটা ফার্স্ট ইয়ারের শুরু থেকেই পিছু ঘুরত তার। প্রেমের প্রস্তাবটা বারবার প্রত্যাখ্যান করেও শান্তি মেলেনি। ছেলেটার নাম তনয়। চৈত্রিকার নোট তৈরি করে দিত, বারংবার না করা সত্ত্বেও। ফুচকাওয়ালাকে টাকা দিতে দিত না, রিক্সার ভাড়া মিটিয়ে দিত মাঝে মাঝে আগ বাড়িয়ে, জোর করে। ভার্সিটির গেইটে দাঁড়িয়ে থাকতো চৈত্রিকার মুখ দর্শন করার জন্য সকাল হতে।
তার এত চেষ্টা প্রতিবার পরাস্ত হয়েছে। মন গলেনি চৈত্রিকার। নরম হবেই বা কেমন করে? যার মনে একজনের বসবাস, সবটা জুড়ে সেই মনে কি আর অন্য কারের নিমিত্তে জায়গা মেলে? তুড়ি বাজানোর শব্দ কর্ণগোচর হতেই সম্বিত ফিরে পেল চৈত্রিকা। হকচকিয়ে গেল আচমকা এহেন কাণ্ডে। তনয় স্মিত হেসে বলল, তুমি আজও আগের মতো চুপচাপ। আজ নতুন জয়েন করেছো এখানে? হুম, এখন যেতে হবে আমার। চৈত্রিকা তাড়া দিয়ে বলে উঠল, কণ্ঠে অতীব উত্তেজনা। অফিসে একটা ছেলের সাথে এভাবে খোলামেলা কথা বললে অন্য কেউ খারাপ না ভাবলেও সাফারাতের চক্ষুগোচর হতে সময় লাগবে না। ঠিক আছে, যাও, পরে কথা হবে, কিন্তু আমার জবাবগুলো পাইনি। ঝটপট হাতের কফির মগ তুলে নেয় চৈত্রিকা। তনয়ের কথার প্রতি উত্তর না করে দ্রুত পায়ে চলে এলো। এক হাতে কফি, অন্য হাতে ফাইল নিয়ে উপস্থিত হলো সাফারাতের কেবিনের সামনে। বুঝে পায় না ও সব ভেজাল কেন তার ঘাড়েই এসে চাপে। এই বিতৃষ্ণার জীবনে আর কত যে তিক্ততার বাকি আছে। হাতের উল্টো পিঠে বার কয়েক দরজায় করাঘাত করে। অতঃপর অপর পাশ হতে পুরুষালী ভরাট গম্ভীর স্বর শোনা গেল। কামিন মিসেস চৈত্র। ঠোঁট দুটো আলগা হয়ে এলো চৈত্রিকার। মগের হাতলে আবদ্ধ হাতটা হালকা ঢিলে হয়ে গেল। মাটিতে পড়ার আগেই কোনো মতে পুনরায় শক্ত করে আঁকড়ে ধরে। সাফারাত না দেখে কি জানলো ও এসেছে? টলমলে পায়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। চোখে বিঁধে এক সুদর্শন তাগড়া পুরুষকে, যার নজর নিবদ্ধ একটা ফাইলে। চৈত্রিকার বুকটা ধক ধক শব্দ করছে, মনে ঝড়ো হাওয়া বইছে, উথাল পাথাল অভ্যন্তর। এত সুন্দর কেন সাফারাত? চৈত্রিকাও তার মতন সৌন্দর্যে ভরপুর, কিন্তু তা যেন ফিকে পড়ে যায় এই ছেলের সামনে। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কাছে আসুন। অকস্মাৎ বাক্যে চৈত্রিকা আবারও হচকালো, থমকালো। তন্মধ্যেই সাফারাত মাথা তুলে তুখোর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মুখে গম্ভীরতার ছাপ, ধূসর রাঙা চোখ দুটো নিঃসন্দেহে এই মুহূর্তে যে কোনো মানুষকে ভস্য করার ক্ষমতা রাখে। এত রাগ কেন? ধীরস্থ মন্থর গতিতে হেঁটে এসে টেবিলে ফাইলটা রেখে কফির মগটা এগিয়ে দেয় চৈত্রিকা। অনতিবিলম্বে সাফারাত মগটা হাতে নেয়। চুমুক দিতে গিয়ে মুখের কাছ থেকে ফিরিয়ে আনে। চৈত্রিকার দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আপনি প্রথমে চুমুক দিন। রুদ্ধদ্বার অবস্থা চৈত্রিকার। ভিতরটা হাঁসফাঁস করছে। অফিসের বসের কফি এঁঠো করবে ও? কণ্ঠনালীতে কথা জড়িয়ে এলো। বলল, কিন্তু স্যার। আই এম নট ইউর বস, আমি হাজব্যান্ড। অফিস হোক কিংবা রাস্তাঘাট, আমি আপনার হাজব্যান্ড। সম্পর্ক অধিকার পরিচয় নিশ্চয়ই বদলে যাবে না। হাজব্যান্ডকে হাজব্যান্ড হিসেবে দেখতে শিখুন। গম্ভীরতার অতলে বুঝি ডুবে গেল চৈত্রিকা। বিনা বাক্যে মগে নরম কোমল ওষ্ঠযুগল ডুবিয়ে দিল। এক চুমুকের বদলে 2-3 চুমুক খেয়ে ফেলল। হাতে পায়ে ভয়ের তাড়নায়, হাতে পড়ে ভয়ের তাড়নায় আরও এক চুমুক দিতে যাবে, তার আগেই সাফারাত হাত থেকে মগটা টেনে নেয়। কফিতে চুমুক বসিয়ে বলে উঠল, প্রতিদিন আমাকে কফি দেওয়ার পূর্বে আপনি খাবেন অর্ধেকটা, আবার আজকের মতো 3 ভাগের 2 ভাগ খেয়ে আমাকে 1 ভাগ দিতে যাবেন না। চৈত্রিকা হতবুদ্ধি হয়ে পড়ল। সাফারাত কেন তার এটো কফি খাচ্ছে? প্রতিদিনই বা কেন খাবে? এই মানুষটার মতিগতি বোঝার সাধ্য আজও কি চৈত্রিকার হবে? মিহিস্বরে বলল, ক্যান্টিনে কফি আছে, আমি নিয়ে আসি। আর 1 কাপ আপনার জন্য। ক্যান্টিনের সব কফিতে কি আপনার অধযুগলের স্বাদ আছে চৈত্র মাস? চৈত্রিকার সমস্ত দেহ জুড়ে শিহরণ খেলে গেল। অঙ্গ প্রত্যঙ্গ মৃদু কেঁপে উঠল বোধ হয়। সাফারাতের কথার মানে চট করে বুঝে নিল ও। দাঁড়িয়ে রইল ঠায়। সাফারাত কাছাকাছি এলো, হাত টেনে চেয়ারে বসিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, অযথা পাগুলোকে ব্যথা দিচ্ছেন। একটুখানি ঝুঁকে চৈত্রিকার কপালে ঠোঁট ছুঁয়ে প্রশ্ন ছুড়ে দিল, তনুর সাথে কি কথা বলছিলেন আপনি এতক্ষণ যাবৎ? আপনারা কি পূর্ব পরিচিত? মুহূর্তেই চৈত্রিকার নেত্রযুগল বৃহৎ হয়ে এলো, কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। সাফারাত কি করে জানল? শীততাপ নিয়ন্ত্রিত রুমেও মৃদু মৃদু ঘামছে সে। চৈত্রিকা কেন ভয় পাচ্ছে? সে তো এত ভীতু নয়। সাফারাতকে পুনরায় হারানোর ভয় কি তাকে দুর্বল করে দিচ্ছে ক্রমে ক্রমে? ভালোবাসায় বিশ্বাস থাকে? এখানে ভুল কেন বুঝবে? স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, ভার্সিটির সিনিয়র ভাই হয়। আপনার ধারে কাছে আমি ব্যতীত অন্য কেউ আসার সাহস যেন না পাই চৈত্র।
ফলাফল খারাপ এবং খুবই জঘন্য হবে। সাফারাত কি থ্রেট দিল? চৈত্রিকা বুঝতে পারছে না। চেয়ার ছেড়ে উঠতেই সাফারাত একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আদেশের সুরে বলল, সন্ধ্যা রেডি থাকবেন, এক জায়গায় যাব আমরা। লাল টুকটুকে একটা জর্জেট শাড়ি পরিধান করে রেখেছে চৈত্রিকা। শাড়িটা মিশে আছে তার চিকন শরীরে, উন্মুক্ত চুলগুলো কোমর ছাড়িয়েছে। গাড়ির সিটে পড়ে আছে এলোমেলো হয়ে। ফর্সা চেহারায় লাল লিপস্টিক চৈত্রিকার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। রেড চেরির ন্যায় লাগছে তাকে। এটা অবশ্যই মিমের জোড়াজড়িতে দিয়েছে। সাজগোজ করার ইচ্ছে তো মাটি চাপা দিয়ে ফেলেছে সে। দূর থেকে হু হু করে বাতাস প্রবেশ করছে গাড়ির খোলা জানলা দিয়ে। সন্ধ্যার রূপ চৈত্রিকার মন ছুতে পারছে না। সে তো ভাবনায় মগ্ন। একটা বারও সাফারাত ফিরে তাকালো না ওর দিকে। একবার চোখে পড়েছে, কিন্তু তাতে মুগ্ধতা ছিল কিনা বোঝার আগেই দৃষ্টি সরিয়ে নেয়। বিকেল অবধি তো ঠিকই ছিল। গাড়ি এসে থামে একটা চিলেকোঠার সামনে। চৈত্রিকা চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে ঢাকা থেকে দূরে কোথাও এটা। গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে। নদীর ধারে ছোট ছোট চিলেকোঠার ঘর। খাবারের আয়োজনও আছে, মানুষের উপস্থিতি নেই তেমন একটা। ছোট্ট গেট দিয়ে হাত ধরে সাফারাত ভিতরে নিয়ে এলো। মানুষের সংখ্যা ভিতরেও কম। আরেকটু ভিতরে যেতেই পেছন থেকে চোখে ফিতে বেঁধে দিল সাফারাত। চৈত্রিকা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি করছেন? সাফারাত জবাব দিল না। চৈত্রিকাকে ধরে আরেকটু সামনে নিয়ে এলো। অতঃপর পিছনে দাঁড়িয়ে ফিতে খুলে দিয়ে বলল, চোখ খুলুন। আঁখি পল্লব ঝাঁকিয়ে চোখ মেলল চৈত্রিকা। সামনে না তাকিয়ে উল্টো ঘুরে সাফারাতের দিকে তাকালো। কেন যে মনটা কু ডাকছে তার। তীব্র ভয় হচ্ছে। সাফারাতের জ্যাকেটটা আঁকড়ে ধরল দুর্বল হাতে। কাতর দৃষ্টিতে তাকালো। কি হলো, সামনে তাকান চৈত্র। মাথা নাড়িয়ে না করল চৈত্রিকা। মলিন স্বরে বলল, আমার সারপ্রাইজে ভয় লাগে সাফারাত। আমি থাকতে কিসের ভয়? আর কিছু কিছু সত্যের মুখোমুখি হতেই হয়। যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পাবেন। পরিবারের জন্য কঠোর হওয়া মেয়েটার চোখে ভয় মানায় না। ঘুরে তাকান। চৈত্রিকা ঘুরে তাকালো। সঙ্গে সঙ্গে পুরো শরীর প্রবলভাবে কেঁপে উঠল ওর। পড়ে যেতে নিলে সাপোর্ট হিসাবে পায় সাফারাতের প্রশস্ত বুক, বলিষ্ঠ হাত দুটো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার সামনে অতীতের পরিচিত একটা মানুষ দাঁড়িয়ে। ও তো ভুলেই গিয়েছিল এই মেয়েটাকে। মানুষটাকে দেখে ধাক্কা লাগেনি ওর, লেগেছে পুরনো কিছু কথা মনে পড়ে। মুখ দিয়ে উচ্চারণ করে, সিনথিয়া। হাসি মুখে দাঁড়ানো মেয়েটা এগিয়ে এলো। চৈত্রিকার হাতটা আলতো করে ধরে রেখে বলল, অনেক বছর পরে আমাদের দেখা হলো চৈত্র। অবশ্য প্ল্যান করেই হলো। সারপ্রাইজ হয়েছিস নিশ্চয়। সারপ্রাইজ? চৈত্রিকা রীতিমতো ধাক্কা খেয়েছে। সিনথিয়া ও সাফারাতের বিষয়টা কি করে ভুলে গেল ও এত বছরে? কেন একটা বারও মাথায় এলো না এত বড় বিষয়টা? কলেজ লাইফে নিজেই তো উঠে পড়ে লেগেছিল সাফারাতকে রাজি করাতে সিনথিয়ার জন্য। আচ্ছা, সেদিন বদ্ধ রুমে সাফারাত কি রাজি হয়েছিল? আবেগী বয়সে কত বড় ভুল করে বসলো চৈত্রিকা। যদি সাফারাতের জন্য মনে জন্ম নেওয়া অনুভূতিগুলো আগে উপলব্ধি করতে পারত, তবে কখনো সিনথিয়াকে ও সাফারাতের কাছাকাছি আনতো না। কখনো না। ভালোবাসার মানে তো আগে বুঝেও নিও। বুঝেছে সাফারাতকে হারিয়ে। সেদিন বদ্ধ রুমে কী যে হয়েছিল, তারপর থেকেই তো সিনথিয়া আর সাফারাত দুজনে দেখা পায়নি আর চৈত্রিকার। মাথাটা ঘুরছে ওর। এই বুঝি বেহুশ হয়ে যাবে। জড়ানো কণ্ঠে বলে উঠল, এত বছর দুজনের যোগাযোগ ছিল। সেদিন কি হয়েছিল? সাফারাত তাচ্ছিল্য হাসল। সিনথিয়ার হাসি উবে গিয়ে চেহারায় কাঠিন্য ভাব প্রতীয়মান হয়। সেদিন কি হয়েছিল? সেদিন আপনার জন্য সিলেট শহর ছাড়তে হয়েছে আমার চৈত্র, কলেজ ছাড়তে হয়েছে। আমি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তো ওই দিন আপনি আমার অগোচরে ছুরি গেঁথেছিলেন আমার হৃদয়ে। নষ্ট করেছেন আমাদের বন্ধুত্ব, আমার কষ্টের কারণ হয়েছিলেন। আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, আমার মাকে অপমানিত হতে হয়েছে আপনার কারণে। ক্রুদ্ধ কণ্ঠে কথাগুলো বলে চৈত্রিকাকে নিজের থেকে সরিয়ে দেয় সাফারাত। বুকে হাজারো ছুরি গাঁথলে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু ঘটে, কিন্তু এ কেমন যন্ত্রণা অনুভব করছে চৈত্রিকা, যার কোনো ঘা নেই, শুধু দম বন্ধ হয়ে আসছে, চোখে ঝাপসা হয়ে আসছে সব কিছু।
হাতড়ে সাফারাতকে পুনর্বার ধরতে চাইল। খুব একটা বেগ পোহাতে হয়নি। সাফারাত নিজেই টেনে নিয়ে এলো কাছে উন্মাদনার ন্যায়। রোষপূর্ণ স্বরে বলল, আপনার সাথে তীব্র অভিমান আমাকে জার্মান পাড়ি জমাতে বাধ্য করেছে। ভেবেছিলাম প্রতিশোধ নেব, আপনার দুঃখের জীবনটাকে আরো দুর্বিষহ করে তুলব আমি। তখন মাথায় এলো সরাসরি আক্রমণের চেয়ে ধীরে ধীরে ভালোবাসায় মারা ভালো। কাউকে নিঃশেষ করে দেওয়ার জন্য প্রেম নামক অস্ত্র হতে বড় অস্ত্র আর হয়ই না চৈত্র। প্রতিশোধ, প্রেম অস্ত্র। শব্দগুলো তীক্ষ্ণভাবে কর্ণে বিঁধছে চৈত্রিকার। হালকা লাল, নীল, হলদে দীপ্ততায় সাফারাতের মুখের কাঠিন্য ভাব চৈত্রিকার শ্বাস আটকে দিচ্ছে। ভেঙে পড়েছে মেয়েটা আজ সম্পূর্ণভাবে। যাকে আঁকড়ে ধরে সুখ খোঁজার চেষ্টা করে সেই মানুষটাই কষ্ট দেয় বেশি, দুমড়ে মুচড়ে দেয় অন্তর। চৈত্রিকার মনে হচ্ছে আজ তার বেঁচে থাকার কোনো কারণ নেই। কি করে এই প্রতিরোধের বেড়াজাল থেকে বেরিয়ে আসবে ও? সাফারাত কি ভালোবাসেনি তাকে? অভিনয় করেছে মাত্র। কিভাবে মুছে দেবে অতীত থেকে সেই তিক্ত স্মৃতিটুকু? সাফারাতের বুকে মাথাটা এলিয়ে দিল। কোনো রূপ প্রতিক্রিয়া করছে না সাফারাত। চৈত্রিকার মনে পড়ছে সেই দিনটা, যেদিন নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্যের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে দেবার তীব্র প্রচেষ্টা চালিয়েছিল। ইকোনমিক্স প্রাইভেটের জন্য সকাল সকাল কলেজে এসে হাজির হলো চৈত্রিকা। আজ মনটা ভালো না একদম। গতরাত থেকে ইচ্ছে করছিল বাবার সাথে একটু কথা বলার, কিন্তু সাহস করে উঠতে পারেনি। তাছাড়া অন্য চিন্তায় ঘুম হারাম ওর। ব্যাগ রেখে বাইরে এসে দেখে সাফারাত কলেজের একপাশে করা ফুল বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈত্রিকা মিষ্টি হেসে বলে উঠল, গার্লফ্রেন্ডের জন্য ফুল চুরি করার ধান্দা? না, গার্লফ্রেন্ডে অ্যালার্জি আছে আমার। দুষ্টু হেসে প্রত্যুত্তর করে সাফারাত। চৈত্রিকা বাঁকা হেসে বলল, তাহলে আমি কি? তুমি তো চৈত্র মাস, যাকে আমি কিস করতে পারবো না, যখন তখন জড়িয়ে ধরতে পারবো না। আর সাফারাত চৈত্রিকার মুখে দেখে কথাগুলো অসমাপ্ত রেখে দিল। মেয়েটার ফর্সা গাল দুটো টস টসে লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। মাথা চুলকে বলল, এবার বুঝলে? চৈত্রিকা ঠোঁট উল্টে বলে উঠল, বুঝলাম। তবে আমাদের ক্লাসের সুন্দরী সিনথিয়া তো তোমার জন্য পাগল প্রায়। ওকে গার্লফ্রেন্ড বানালেই তো পারো, কিস করতে পারবে। কিন্তু কথাটা বলেই চৈত্রিকা দাঁত কেলায়। সাফারাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, মন টানে না। আমার টানে জানো। হোয়াট? ভ্রু উঁচিয়ে চাইল সাফারাত, দৃষ্টি প্রশ্নবিদ্ধ। চৈত্রিকার মুখের অবস্থা থমথমে। আমতা আমতা করে বলল, আরে সিনথিয়ার প্রতি না, সামনে ফুলগুলোর প্রতি। আমার খুব ইচ্ছে আমার জীবনে প্রণয়ের আরম্ভটা ফুল দিয়ে শুরু হোক। প্রেমে পড়লে নাকি চৈত্র মাস? এমনি এমনি ফিলিংস। সাফারাতের হাসি পেল। চৈত্রিকা যদি রেগে যায় তাই অন্যদিকে চেয়ে হাসল। ঠিকই চৈত্রিকা দেখল তা। রাগ হলো কিঞ্চিত। টিফিন টাইমে বেঞ্চে মাথা দিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সিনথিয়া। সবাই সেদিকে চেয়ে কানাঘুষো করছে। চৈত্রিকা এগিয়ে গিয়ে মাথায় হাত রাখে। সিনথিয়া আর ও একই স্কুলে একসাথে লেখাপড়া করেছে। খুব বেশি ক্লোজ না হলেও ভালো বন্ধুত্ব। চৈত্রিকা মাথায় হাত রেখে মলিন স্বরে জিজ্ঞাসা করে, কাঁদছিস কেন? মাথা তুলে তাকালো সিনথিয়া। চোখ মুখ ফুলে ফেপে একাকার মেয়েটার। অশ্রুসিক্ত কণ্ঠে উত্তর দিল, কাঁদবো না তো কি করব? তোর ওই বন্ধু শারাফাত আমাকে একটা কথা বলার সুযোগ পর্যন্ত দিচ্ছেন না। এত অহংকার কেন ওই ছেলে? আমি কি করব চৈত্র? আমার অনেক কষ্ট হয়। আমি ওরে ছাড়া থাকতে পারুম না। প্লিজ তুই একটা বার কথা বলার ব্যবস্থা করে দেয় বই। চৈত্রিকা কিয়তক্ষণ ভাবল। সাফারাতকে অনেকবার বলেছে, বুঝিয়েছে, কিন্তু ওই ছেলে কোনো মতেই কথা বলতে পর্যন্ত রাজি না। চৈত্রিকা ব্যতীত কোনো মেয়ের সাথেই কথা বলে না। সাফারাতের হাসি, মুগ্ধময় স্বর সবই চৈত্রিকা পর্যন্ত সীমাবদ্ধ। চৈত্রিকা শুনেছে গম্ভীর ছেলেগুলো ভালোবাসে বেশি। একদম মাখো মাখো প্রেম হয় ওদের। একবার যদি সিনথিয়ার সাথে সেট করে দিতে পারে তো দুই বন্ধুর ঘটকালি করার সুযোগ হবে একটা সময়। আকাশ পাতাল ভাবতে ভাবতে চট করে একটা বুদ্ধি উড়ে এসে চৈত্রিকার মস্তিষ্কে বসল। সিনথিয়ার কানে কানে কিছু একটা বলে উৎফুল্ল হাসল। কলেজ ছুটির শেষে সাফারাতকে ধরে বেঁধে এক প্রকার জোর করে একটা খালি ক্লাসে নিয়ে এলো চৈত্রিকা।
কি একটা বিষয় নাকি ও বুঝতে পারেনি। এটা যেন সাফারাত বুঝিয়ে দেয়। সাফারাত কোনো রকম বিরক্তি প্রকাশ না করে সাথে আসলো। এই ক্লাসরুমটা ছোট, জরুরি দরকার ছাড়া এটাতে ক্লাস করানো হয় না। চৈত্রিকা একটা খাতা বের করে ব্যাগটা রেখে খালি বোতল হাতে নিয়ে বলে উঠল, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। সাফারাত মাথা নাড়ে। চৈত্রিকা দ্রুত পায়ে বেরিয়ে এসে আড়ালে গিয়ে ডাকে সিনথিয়াকে। তড়িঘড়ি বলে ওঠে, জলদি যা, আমি খেয়াল করছি কেউ আসে কি না। আজ রাজি করিয়েই ফেলেছিস বোন, যদি না পারিস সাফারাত কিন্তু আমায় এই কাণ্ডের জন্য ছেড়ে দিবে না। সিনথিয়া খুশিতে জড়িয়ে ধরল চৈত্রিকাকে। তৎপরে ছেড়ে দিয়ে রুমে ঢুকে যায়। সাথে সাথেই বাহির থেকে দরজা আটকে দেয় চৈত্রিকা। এছাড়া উপায় নেই। বদ্ধ রুম ছাড়া সাফারাতের সাথে কথা বলার সুযোগ পাবে না সিনথিয়া। সাফারাত দেবে না। টেনশনে হাঁটু কাঁপছে রীতিমতো। চৈত্রিকা ব্যস্ত পায়ে পায়চারি করছে কলেজ প্রাঙ্গণে। ভিতর হতে কোনো সাড়া পাচ্ছে না। প্রায় 3 মিনিট কেটে গিয়েছে। এর মধ্যে নিজেদের বাড়ির একটা পিচ্চি ছেলেকে দৌড়ে আসতে দেখে হতভম্ব হয়ে গেল চৈত্রিকা। কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে, তুই এখানে কেন? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল। ভূতল কেঁপে উঠল চৈত্রিকার। আশেপাশের সব কিছু ভুলে ছুটে চলে আসে বাড়িতে। ভুলে যায় দুটো মানুষকে বন্দি রেখে গিয়েছে ও। সাফারাতের শার্ট খামচে ধরল দুর্বল হাতে, বিষাক্ত স্মৃতি হতে বেরিয়ে। সাফারাতের মুখভঙ্গ শক্ত কঠিন। চৈত্রিকা ফুপিয়ে উঠল মুহূর্তেই। সে জানে না সেদিন কি হয়েছিল, তবে ও ভালোবাসে, ভীষণ ভালোবাসে সাফারাতকে। সাফারাত ওর স্বামী। আবেগের বয়সে নিজের অনুভূতি বুঝতে পারেনি। কিন্তু কী এমন হয়েছিল যার কারণে সাফারাত দূরে চলে গেল বন্ধুত্বের বন্ধন ভেঙে? সত্যিই সাফারাত প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে? চৈত্রিকার ভেতরটা ব্যথায় জর্জরিত হয়ে উঠেছে। সাফারাতের বুক থেকে মাথা তুলে সিনথিয়ার দিকে অশ্রুসিক্ত আঁখি যুগল নিক্ষেপ করল। গলায় কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। বহু কষ্টে প্রশ্ন করল, কি হয়েছিল ওই দিন? দয়া করে খুলে বলবেন আমাকে। সিনথিয়া কেন বলবে? আমি বলবো আপনাকে, সবকিছু আমি বলবো। আপনি তো চেয়েছিলেন সিনথিয়ার সাথে আমার প্রেম হোক, তাই না? সাফারাত কঠিন গলায় শেষের বাক্যটা শুনে চৈত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। তবে কি সেদিন না বুঝে করা ভুলের জন্য ওদের মাঝে কিছু হয়েছে? করুণ দৃষ্টি নিবদ্ধ করল সাফারাতের পানে। কিন্তু সাফারাত বিন্দু মাত্র তো তোয়াক্কা করল না। হাতটা ধরে টান দিয়ে পা বাড়াতেই চৈত্রিকার পড়ে যাওয়ার উপক্রম। এক পাও নড়ার শক্তিটুকু নেই মেয়েটার। সাফারাত বিরক্তিকর নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে পাজা খোলা করে চেয়ারে এনে বসালো। সিনথিয়া এগিয়ে এলো পিছু পিছু। সাফারাত সিনথিয়াকে চেয়ারে বসতে বলে নিজে একটা চেয়ার টেনে চৈত্রিকার মুখোমুখি বসল। চৈত্রিকার দিকে চেয়ে গম্ভীর স্বরে বলতে শুরু করে, সেদিন আপনার কাছ থেকে এমনটা আমি মোটেও আশা করিনি। আপনার জন্য আমার মা, নিজের পরিবার, কলেজের শিক্ষকদের সামনে ছোট হয়েছে। বদ্ধ সেই রুমে সিনথিয়া যখন এগিয়ে এসে আমার হাতটা ধরেছিল, আমার ওই মুহূর্তে আপনাকে খুন করার ইচ্ছে জেগেছিল চৈত্র। সিনথিয়ার অশ্রু আমার হৃদয় নাড়াতে পারেনি, কিন্তু আপনার আমার সাথে করা কাণ্ডটা, ধোঁকা দেওয়াটা আমাদের বন্ধুত্বে আঘাত এনেছিল। কথাগুলো বলে একটু থামলো সাফারাত। কপালের শিরাগুলো দৃশ্যমান। সিনথিয়া মাথা নিচু করে রেখেছে। অনেকবার দরজায় করাঘাত করেও কারো শব্দ পাইনি। কলেজে তো মোবাইল অ্যালাউ ছিল না। বিকাল শেষ হয়ে সন্ধ্যা হওয়ার পথে সিনথিয়া সাহস করে আমার কাছাকাছি আসতে পারেনি, আর দূরে বসেছিল। তখনই দেখলাম মেয়েটার চোখ নিভু নিভু হয়ে আসছে। আমি জানতাম না ওর বদ্ধ রুমে শ্বাস ফেলতে কষ্ট হয়। মেয়েটার অবস্থা বেগতিক দেখে এগিয়ে যায় আমি। কাছে যেতেই ও আমার বুকে ঢলে পড়ে। সেই মুহূর্তে একজন দপ্তরি দরজা মেলে দেয়। আমাদের এই অবস্থা দেখে আটকে রাখে। আমি যা বোঝার বুঝে গেলাম। উনি আমাদের ব্যাপারটা খারাপভাবে নিয়েছেন। অনেক বুঝিয়েও লাভ হয়নি ওনাকে। একটা বদ্ধ রুমে দুটো ছেলে মেয়ে একে অপরের কাছাকাছি নিশ্চয়ই ভালোভাবে নেবে না কেউ। প্রিন্সিপাল স্যার সহ বাকি অনেক টিচার আসলেন। আমার বাবা মা, সিনথিয়ার বাবা মাকেও খবর দেওয়া হয়। কলেজের মান সম্মান ক্ষুণ্ণ হবে, তাই চুপি চুপি খবর পাঠালেন। তবুও এলাকায় পাঁচকান হয়ে গেল। কিছু সর্দার সাজা লোকেরও আগমন ঘটল। আমার মাকে বলা হলো তিনি ছেলে মানুষ করতে পারেননি, চরিত্রহীন ছেলে পুষেছেন। মেয়েদের ফুসলিয়ে রুমে এনে জোর করার চেষ্টা করে, এমনকি ধর্ষণ শব্দটাও বাদ যায়নি। আমার সব থেকে প্রিয় মানুষ আমার মা তখন চোখে অশ্রু নিয়ে শুধু একবার আমার দিকে তাকিয়েছিলেন। ছোট্ট করে ধরা গলায় বলেছিলেন, আমার ছেলে এমন না। কিছু লোক তাচ্ছিল্য হেসেছিল প্রত্যুত্তরে। সিনথিয়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। মুখ খুলে বলেছিল, একবার সবাই যা ভাবছে তেমন কিছুই না।
ও আমাকে পছন্দ করে নিজে থেকে আমার সাথে জোর করে কথা বলতে এসেছে এটাও জানায়, কিন্তু কেউ বিশ্বাস করেনি। বাইরে থেকে লক করা ছিল এটা দপ্তরি বললেও সবাই বিশ্বাস করেনি। মুখে মুখে এইটাই ছিল দুজন একা রুমে কী করছিলাম ছুটির পর। নিশ্চয়ই প্রেম অথবা অসভ্যতামি, নোংরামি। আমার মন একটা বারও সায় দেয়নি আপনার নামটা নেওয়ার। শত হোক, মায়ের পরে আমার মনে জায়গা নেওয়া দ্বিতীয় নারী ছিলেন আপনি। সিনথিয়ার বাবা গলা উঁচিয়ে বলেছিলেন ওনার মেয়েকে নিয়ে কি করবেন উনি, কিভাবে মুখ দেখাবেন সমাজে। একটা সঠিক বিচার যেন হয়। বিচার? হ্যাঁ, দোষ না করেও বিচার হয়েছিল সেদিন আমার। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমার ও সিনথিয়ার বিয়ের। একটা ছেলের সাথে ধরা খাওয়া মেয়েকে ঘরে তুলবে না কেউ, এটা ধারণা ছিল সিনথিয়া পরিবারের। বিয়েটাই যেন সঠিক সমাধান মেনে হয়েছে ওনাদের।